প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 11 সেকেন্ড সেমিস্টার প্রথম চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। এই কোশ্চেনগুলো আমি বাছাই করে তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে। তো প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের, দ্য নেচার অফ লজিক, অর্থাৎ যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি থেকে তোমাদের যে 2 মার্কসের কোশ্চেন এবং 3 মার্কসের কোশ্চেন এবং 6 মার্কসের কোশ্চেন তোমাদের আছে। সেখান থেকে তোমাদের 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তো সেখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, যুক্তি কাকে বলে? যুক্তি কাকে বলে? প্রথম কোশ্চেন, যুক্তি কাকে বলে? দেখো, যুক্তি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের জ্ঞাত বিষয় থেকে যখন অজ্ঞাত বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি, তখন আমরা সেটাকে বলি অনুমান। এই অনুমানটা যখন আবার কি করবে, ভাষায় প্রকাশিত হবে, অবধারণের মাধ্যমে ভাষায় প্রকাশিত হয়ে যখন আমাদের সামনে উপস্থাপিত হবে, তখন আমরা সেটাকে যুক্তি বলবো। তো যুক্তি সম্পর্কে বিভিন্ন তর্কবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন যুক্তিবিজ্ঞানী, তিনি হচ্ছেন আই এম কপি। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য যুক্তিবিজ্ঞানী হচ্ছেন আই এম কপি। তিনি তর্কবিদ্যা বা যুক্তির যে সংজ্ঞাটি দিয়েছেন, সেটি হচ্ছে কি, যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। বলছে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি, যেখানে একটি বচন অপরাপর বচনগুলির সত্যতার উপর নির্ভর করে বা নিশ্চিত হয়, এবং অপর বচনগুলিকে সেই বচনের ভিত্তিস্বরূপ গণ্য করা হয়। তাহলে আই এম কপির মতে যুক্তি বলতে বোঝায়, যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, যেখানে একটি বচন অপরাপর বচনগুলি থেকে নিঃসৃত হয় এবং অপর বচনগুলিকে সেই বচনের ভিত্তিস্বরূপ গণ্য করা হয়। উদাহরণস্বরূপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে, এ বচন সকল মানুষ হয় মরণশীল। তারপরে এ বচন আছে, সক্রেটিস হয় একজন মানুষ। সুতরাং এ বচন সক্রেটিস হয় মরণশীল। এখানে দেখো, যুক্তি বলেছে যে যুক্তি বলতে, এটা সম্পূর্ণটা হচ্ছে একটা যুক্তি, ঠিক আছে। এই যুক্তিতে বলছে যে যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি। এখানে যুক্তি হলো কি, কতগুলো বচনের আমরা দেখছি সমষ্টি। এখানে 3টে বচন রয়েছে। এই যে 3টে বচনের যে সমষ্টি এবং একটি বচনের সত্যতা, এই যে একটি বচন মানে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বচনটির হচ্ছে সত্যতা। সিদ্ধান্ত বচনটির যে সত্যতা রয়েছে, এই সত্যতা অপর বচনগুলির সত্যতার উপর নির্ভর করে নিঃসৃত হয় এবং অপর বচনগুলিকে সেই বচনের ভিত্তিস্বরূপ গণ্য করা হয়। অপর বচন মানে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় অপ্রধান আশ্রয় বাক্য যে রয়েছে, সেই বাক্যগুলো হচ্ছে কি, শেষ যে বচনটির যে সত্যতা প্রকাশ হচ্ছে, সেই বচনটির ভিত্তি স্বরূপ হচ্ছে এই যে উপরের যে বচনগুলো রয়েছে সেটাই। তাহলে বচন বলতে, যুক্তি বলতে বোঝায় হচ্ছে কতগুলো বচনের সমষ্টি এবং একটি বচনের সত্যতা অপর বচনগুলি থেকে
নিঃসৃত হয়, অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে, এবং তার সঙ্গে সেই বচনটির যে ভিত্তি স্বরূপ সেটা হচ্ছে কি এই বচনগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, অপরাপর যে বচনগুলি থেকে আমাদের নিঃসৃত হচ্ছে সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটির হচ্ছে ভিত্তি স্বরূপ বলা হচ্ছে কি এটাই হচ্ছে আয়ন কপের মতে যুক্তি বলে। তাহলে প্রথম কোশ্চেন আমাদের আলোচনা হলো যে যুক্তি কাকে বলে। নেক্সট এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের দুই নাম্বার কোশ্চেন বলছে যে লজিক শব্দটির উৎপত্তি কোথা থেকে। লজিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? হ্যাঁ, এবং তাহলে আচ্ছা, এবংটা পরে বলছি যে লজিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? ল্যাটিন শব্দ লোগোস থেকে। ল্যাটিন শব্দ কি? ল্যাটিন শব্দ লোগোস থেকে। ল্যাটিন শব্দ কি? লোগোস থেকে। তাহলে হচ্ছে কি লজিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ লোগোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি? যার অর্থ হচ্ছে কি চিন্তা বা হচ্ছে কি ভাষা। যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাহলে লজিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে এসেছে? কোন শব্দ থেকে উৎপত্তি বা এসেছে? লজিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লোগোস থেকে, যার অর্থ হলো চিন্তা বা ভাষা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা তোমরা ভালো করে দেখবে। এই কোশ্চেনটি হচ্ছে পরীক্ষায় কিন্তু খুব আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন তোমাদের 3 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য। 3 নম্বর কোশ্চেন হচ্ছে পার্থক্য। আচ্ছা, অনুমান এবং যুক্তির মধ্যে পার্থক্য আমরা তাহলে বলবো যে অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া যেটা আমাদের ভেতর থেকে অর্থাৎ উৎপন্ন হয়। তাহলে কোনো মানসিক প্রক্রিয়া যার সাহায্যে বলছে জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সত্য বা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে থাকি। তাহলে অনুমান হলো এমন এক প্রকার মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা উপনীত হতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে অনুমান হচ্ছে ভেতর থেকে আসবে আমাদের অন্তর্নিহিত, যেটা আমাদের মনের যে অন্তর্নিহিত ভাব সেখান থেকে আমাদের আসবে, এবং আমাদের জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে আমরা ধাবিত হব। এবার যুক্তি হলো কি? যুক্তি হলো যখন অনুমানটিকে আমরা যখন আবার কি করব, সেটা বাহ্যিকভাবে ভাষায় প্রকাশিত করতে পারবো। হ্যাঁ, সেটাকেই আমরা কি বলবো? যুক্তি বলবো। অনুমান হচ্ছে মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়ার যে আমাদের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে যখন আমরা সেটাকে বহিঃপ্রকাশ করতে পারবো কার মাধ্যমে? ভাষার মাধ্যমে। এই ভাষার মাধ্যমে যখন বহিঃপ্রকাশ করব বাইরে, তখন আমাদের সেটাকে বলবো কি আমরা? যুক্তি। তাহলে আমাদের এখানে হয়ে গেল অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞাত বিষয় থেকে যখন অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করব, আর যুক্তি হলো যখন অনুমানটিকে আমরা যখন ভাষার মাধ্যমে প্রকাশিত করব বাইরে, তখন সেটাকে আমরা কি বলবো? যুক্তি বলবো। তাহলে 3 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট। এবার 4 নম্বর কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি এখন আলোচনা করছি এগুলো সবই তোমাদের 2 মার্কসের জন্য আসবে, পরীক্ষায় আসতে পারে।
3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত, নিবেশন দৃষ্টান্ত, নিবেশন দৃষ্টান্ত, নিবেশন দৃষ্টান্ত বলতে কি বোঝায়? এবার দেখো, নিবেশন দৃষ্টান্ত বলতে বোঝায় এখানে আমাদের বুঝতে হবে যে যুক্তি থেকে যেমন আকার পাওয়া যায়, আমাদের যুক্তি এর আগে আমরা পড়েছিলাম উদাহরণের সাহায্যে, যে যুক্তি থেকে যখন আমরা আকার পাই তেমনি যুক্তির আকার থেকে আমাদের নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায়। হ্যাঁ, আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা উদাহরণ নিয়ে আমি দেখছি যে সকল, আচ্ছা এ বচন দিয়ে লিখলাম যে সকল এম হয় পি, তারপরে এ বচন দিলাম যে সকল এস হয় এল, তারপরে সুতরাং এ বচন সকল এস হয় হচ্ছে কি। এবার দেখো, এই যে এটা একটা কি যুক্তি, কিন্তু ঠিক আছে, কিন্তু এটা যুক্তির আকার, এটা হচ্ছে যুক্তির আকার, এটা হচ্ছে কি যুক্তির আকার। এই যুক্তির আকারের মধ্যে যখন আমরা কি করব, কোনো বচনকে যখন নিবেশন করব, ঠিক আছে, তখনই আমাদের সেটাকে বলবো কি নিবেশন দৃষ্টান্ত। যেমন দেখো, এখানে আমরা বলতে পারি যে এই যে নিবেশন করব, এই জায়গাগুলোকে হচ্ছে কি গ্রাহক বা পদগ্রাহক বলা হয়, ঠিক আছে। গ্রাহক বা পদগ্রাহকের মধ্যে যখন আমরা কোনো বচনকে আমরা কি করব, সেখানে প্রতিস্থাপন করব বা নিবেশন করব, তখন আমরা কিন্তু তখন সেটাকে আমরা বলবো, যখন করতে পারবো তখন আমরা সেটাকে বলবো নিবেশন দৃষ্টান্ত। একটা, তাহলে আমরা এভাবে বলছি বিষয়টাকে, যে দেখো সকল এম হয় পি, এই জায়গায় যদি আমরা বলি সকল দার্শনিক হয় কবি, অর্থাৎ এম এর জায়গায় এখানে দার্শনিক হয় কবি, পি এর জায়গায় কবি, প্রতিস্থাপন করলাম, এখানে আমরা নিবেশন করলাম। তারপরে বললাম যে সকল এস হয় এম, এই জায়গায় আমরা করলাম কি সকল, এই যে এস এর জায়গায় দিয়ে দিলাম চিন্তাশীল ব্যক্তি হয় দার্শনিক, এম এর জায়গায় দিয়ে দিলাম কি দার্শনিক। তারপরে আমরা সিদ্ধান্ত নেক্সট সকল চিন্তাশীল, এস এর জায়গায় আবার দিয়ে দিলাম চিন্তাশীল ব্যক্তি হয় কবি। তাহলে এইখানে যে চিন্তাশীল আর পি এর জায়গাতে হচ্ছে কবি, এই যে পদগ্রাহক যে বিষয় এগুলো রয়েছে, এগুলোকে পদগ্রাহক বলা হয়। সেইখানে যদি আমরা কোনো বচনকে নিবেশন করি, তখন আমরা সেটাকে বলবো নিবেশন দৃষ্টান্ত। ঠিক আছে, বোঝা গেল? নিবেশন দৃষ্টান্ত খুব পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই বিষয়টা একটু লক্ষ্য করবে। তাহলে বলছে যে বচনের আকার থেকে যেমন আমরা বচনকে পাচ্ছি, সেইভাবে আমরা সেই হচ্ছে পদগ্রাহকের মধ্যে থেকে যখন আমরা কোনো বচনকে যখন আমরা সেখানে নিবেশন করতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে কি নিবেশন দৃষ্টান্ত। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা নেক্সট 5 নাম্বার কোশ্চেন আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 5, যে যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে। দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও আসার মতো কোশ্চেন, যে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই আসে। যুক্তির বৈধতা অবৈধতা হচ্ছে যুক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কারণ একটা যুক্তিকে আমরা কখনোই সত্য বা মিথ্যা বলতে পারবো না। ঠিক আছে, সত্য বা মিথ্যা বলতে পারবো আমরা হচ্ছে বচনের ক্ষেত্রে, যে বচনটি সত্য হলো না মিথ্যা হলো, কিন্তু বৈধতার যে বিষয়টা রয়েছে, এই বৈধতার প্রশ্নটি বা অবৈধতার প্রশ্নটি আমরা যুক্তির ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। অর্থাৎ যুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারবো যে যুক্তিটি বৈধ হয়েছে কিনা অবৈধ হয়েছে।
তোমরা সব সময় মনে রাখবে যখন যুক্তির বৈধতা কিসের ওপর নির্ভর করবে, এই বিষয়টি যখনই আসবে তখন সব সময় লিখবে যুক্তির বৈধতা আকারগত সত্যতার উপর নির্ভর করবে। কি আকারগত সত্যতার উপর নির্ভর করবে, সত্যতার উপর নির্ভর করবে। কেননা অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষভাবে দেখব যে আকারগত সত্যতাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা যে যুক্তিগুলো করছি এগুলো কিন্তু অবরোহ যুক্তি করছি, এগুলো কি করছি অবরোহ যুক্তি। এই অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় আমাদের আকারগত সত্যতার উপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়, সেখানে বস্তুগত সত্যতার উপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় না। কেননা বচনটি যেটাই থাকুক না কেন, যদি মিথ্যাও হয় বচনটি, বাস্তবভাবে যদি সত্য নাও হয়, শুধুমাত্র তার আকারগত বা ফর্ম অনুসারে যদি সেটা রুলস অনুসারে যদি সেটা আমাদের নিয়ম অনুসারে যদি আমাদের সেটা ঠিক থাকে, তাহলে যুক্তিটিকে আমরা অবশ্যই সেটা বৈধ বলতে পারবো। ঠিক আছে, কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা বস্তুগত সত্যতার উপর নির্ভর করি। আরো সেটা কোন যুক্তির ক্ষেত্রে? আরোহ যুক্তির ক্ষেত্রে। আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বস্তুগত সত্যতার উপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। তাহলে যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করবে? বৈধতা সবসময় আকারগত সত্যতার উপর নির্ভর করবে। এইভাবে একটা কোশ্চেন আসে যে পরীক্ষায়, দেখবে যে তোমরা যে হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত কখনোই কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। হ্যাঁ, বলছে কোনো যুক্তির হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই কি হবে? সত্য হবে, মিথ্যা হতে পারে না। এটা হচ্ছে একটা কি আমাদের আকারগত বৈধতার সত্যতার কি উদাহরণ। এবার আমরা কোশ্চেন নাম্বার হচ্ছে 6, হ্যাঁ 6 কোশ্চেন নাম্বার আমরা চলে এসেছি। যে আজকে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাছাই করা কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই দেখবে কোশ্চেনগুলো। 6 নম্বর কোশ্চেন বলছে যুক্তির আকার বলতে কি বোঝায়? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যুক্তির আকার বলতে কি বোঝায়? যুক্তির আকার, এর আগেই আমরা বলেছিলাম যে যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামোগত বা গঠনগত যে বিন্যাস, তাকেই বলা হয় যুক্তির আকারগত কি বলবো আকার, তাকেই বলা হচ্ছে কি যুক্তির আকার। যুক্তির হচ্ছে আকার বলতে বোঝায় গঠনগত বিন্যাস বা কাঠামোটাই হচ্ছে যুক্তির আকার। যে কাঠামো বা ছাঁচে কোনো একটি যুক্তি গঠিত হয়। একটি উদাহরণ, যে কাঠামোতে বা ছাঁচে, অর্থাৎ ছাঁচ বা কাঠামো, সেই কাঠামোটাকেই বলা হচ্ছে আকার। এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটিতে আমরা বোঝার চেষ্টা করব যে যদি আমরা বলি সকল এম হয় পি, তারপরে সকল এস হয় এম, তারপরে সুতরাং সকল এস হয়, এটা হচ্ছে যুক্তির একটা হচ্ছে কি গঠন বিন্যাস বা কাঠামো। যেটাই হোক না কেন, যুক্তি শুধু এইরকম গঠন বিন্যাস নয়, আরো অনেক রকম থাকতে পারে। যেমন আমাদের যদি বলি যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বিষয়টিকে, যে কাঠামো বলতে বা ছাঁচ বলতে কি বোঝায়। যেমন কুম্ভকাররা কি করে, কোনো একটা ছাঁচের মধ্যে ফেলে কোনো বিষয়কে যখন সেটাকে মূর্তি বিষয়কে যখন আমাদের সামনে কি করে তৈরি করে, তখন সেটা হচ্ছে কি একটা ছাঁচের মধ্যে ফেলে কুম্ভকাররা যখন কোনো মূর্তি কোনো কিছু তৈরি করে, সেই রকম ভাবে আমাদের এই যে কাঠামো বা ছাঁচ রয়েছে যুক্তির, এই ছাঁচগুলো হচ্ছে কি আমাদের গঠনগত যে বিন্যাস বা কাঠামো, সেই কাঠামোটাই বলা হচ্ছে যুক্তির আকার। সেটাই বলা হচ্ছে যুক্তির আকার। দেখো এই যুক্তির আকারের মধ্যে আমরা যখন
এই যে জায়গাগুলো রয়েছে গ্রাহক প্রতীকগুলো জায়গায় যখন আমরা কি করব, বচনের উদ্দেশ্য বিধেয়কে যখন আমরা প্রতিস্থাপন করব, তখন কিন্তু আবার আমরা বচন পেয়ে যাব। অর্থাৎ যুক্তির আকার থেকে আমরা বচন পেয়ে যাব, আবার যুক্তির বচন থেকে আমরা আকার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যুক্তির গঠনগত বিন্যাস বা কাঠামোই হচ্ছে যুক্তির আকার, অর্থাৎ ছাঁচ বা কাঠামো। এটা হচ্ছে আমাদের খুব কোশ্চেন আসে পরীক্ষায়, তোমরা দেখবে। এবার 7 নম্বর কোশ্চেন হচ্ছে, একটু পজ করব। 6 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি বচন গ্রাহক কি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কি বচন গ্রাহক। দেখো বচন গ্রাহক অর্থাৎ একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে আমরা বুঝতে পারবো। এর আগে আমি এই বচন গ্রাহক কথাটি আমি বলেছিলাম তোমাদেরকে, তাহলে এখানে একটা উদাহরণ দেই আমরা, তাহলেই বুঝতে পারবো। যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে। যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে। হ্যাঁ, তাহলে মাটি ভিজবে। যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে। এখানে দেখো যে বৃষ্টি পড়ে এবং মাটি ভেজে, বৃষ্টি পড়েকে আমি পি নিলাম, মাটি ভিজেকে আমি কিউ নিলাম। অর্থাৎ বলছে যে যে প্রতীকের দ্বারা কোনো বচনকে গ্রহণ করা হয়, যে প্রতীক চিহ্নের দ্বারা, এই যে প্রতীক চিহ্ন, ঠিক আছে, যে প্রতীক চিহ্নের দ্বারা যখন কোনো বচনকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হচ্ছে বচন গ্রাহক বা গ্রাহক প্রতীক। এই যে বচনের যে চিহ্নের সাহায্যে, যে চিহ্নের সাহায্যে যখন আমরা কোনো বচনকে গ্রহণ করছি, এগুলোকেই বলা হচ্ছে বচন গ্রাহক বা প্রতীক। এই বচন গ্রাহক বা প্রতীকের স্থলে যদি তাহলে কি, এই যে এটা হচ্ছে কি আমরা আকারটা পেয়ে গেলাম এই বচনের। এই বচনের আকারটা আমরা যখন পেলাম, এই যে পাওয়ার জন্য যে আমাদের চিহ্নটি আমাদের যে গ্রহণ করা হয়েছে পি এবং কিউ, সেই চিহ্নটিকে বলা হচ্ছে বচন গ্রাহক বা প্রতীক গ্রাহক। এই প্রতীক গ্রাহকের স্থলে যখন আমরা আবার বচনকে আবার এখানে নিয়ে আসবো, তখনই আমরা সেটা আলোচনা করেছিলাম যে নিবেশন দৃষ্টান্ত। তাহলে তোমাদের এই 7 নম্বর কোশ্চেন আমরা বুঝে গেলাম বচন গ্রাহক কি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আসার মতো তোমরা এই বিষয়টা দেখবে। এবার নেক্সট 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে যে অমাধ্যম যুক্তি কাকে বলে। অমাধ্যম যুক্তি কাকে বলে। দেখো অমাধ্যম যুক্তি আমরা এটা আলোচনা করেছিলাম, এটা খুব সহজ। যে অবরোহ অনুমান বা যুক্তির ক্ষেত্রে যুক্তি হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম অনুমান আর একটি হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম মানে কি, যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে, তখনই আমরা তাকে কি বলবো, অমাধ্যম অনুমান। আবর্তন, বিবর্তন, এগুলো হচ্ছে কি অমাধ্যম অনুমান। ঠিক আছে, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটি আমাদের অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, তখন সেটাকেই আমরা বলবো আবর্তন, সেটাকেই আমরা বলবো হচ্ছে অমাধ্যম অনুমান। এটা আমাদের বোঝানোর সেইভাবে বিশেষ দরকার নেই, এটা তোমরা সকলেই জানো। আবর্তন বিবর্তন হচ্ছে অমাধ্যম অনুমান বা যুক্তি। ঠিক আছে, এবার 9 নম্বর কোশ্চেন যেটা আমরা আলোচনা করব সেটা দেখছি। 9 নম্বর কি রয়েছে, যুক্তির উপাদান কাকে বলে। যুক্তির উপাদান 9 নম্বর না 8 নম্বর হচ্ছে, যাই 9 নম্বর লিখলাম। যুক্তির উপাদান কাকে বলে। দেখো যুক্তির উপাদান বলতে কি বোঝায়, তাহলে আমরা একটা যুক্তি তো নিয়েছিলাম আমরা উদাহরণের সাহায্যে, যে সকল দার্শনিক হয় কবি। ঠিক আছে, এটা একটা যুক্তি করছি, বচন
সকল সকল চিন্তাশীল চিন্তাশীল ব্যক্তি হয়, সকল চিন্তাশীল ব্যক্তি হয় দার্শনিক, দার্শনিক। এবং সুতরাং এ বচন যে সকল সকল চিন্তাশীল ব্যক্তি হয় কবি, চিন্তাশীল ব্যক্তি হয় কবি। এই যে এটা হচ্ছে একটা যুক্তি। এবার দেখো এই যুক্তির উপাদান, যুক্তির উপাদানের মধ্যে আমরা দেখব যে যুক্তির উপাদানে আমরা তিনটি বচন রয়েছে। যুক্তির উপাদানে যে বিষয় নিয়ে যুক্তি গঠিত হয় বা যুক্তি আলোচনা হয় তাকেই বলা হয় যুক্তির উপাদান। যে বিষয়গুলো নিয়ে আমাদের যুক্তি গঠিত হয় বা আলোচনা হয় তাকেই বলবো যুক্তির উপাদান। হ্যাঁ, সেই বিষয়গুলি যুক্তির উপাদান। যুক্তির আলোচ্য বিষয়বস্তুকেই বলা হচ্ছে যুক্তির উপাদান। এখানে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কি কি রয়েছে? এখানে আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, অর্থাৎ দুটি হেতু বাক্য, প্রধান হেতু বাক্য, দ্বিতীয় হেতু বাক্য, এবং সিদ্ধান্ত। ঠিক আছে, এবং সিদ্ধান্ত। আরো অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে যুক্তির উপাদান। অর্থাৎ আলোচ্য বিষয়ে কি কি রয়েছে? যুক্তির বৈধতা, অবৈধতা বিষয়গুলো রয়েছে। তাহলে এক কথায় যদি আমরা বলি যুক্তি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে যুক্তির উপাদান। ব্যাস, এক কথায় আমাদের আলোচনার বিষয়। এবার আমরা দেখি আরেকটি কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে একটা লাস্ট কোশ্চেন আমাদের আলোচনা করব আজকে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে দুটি বচনের উদাহরণ দাও যাদের আকার একই কিন্তু উপাদান ভিন্ন। শেষ কোশ্চেন আলোচনা করছি। দুটি বচনের উদাহরণ দাও যাদের বলছে আকার একই, উদাহরণ ভিন্ন। আকার একই থাকবে এবং উদাহরণ কি থাকবে? আলাদা আলাদা থাকবে। এমন দুটি বচনের উদাহরণ দাও যাদের আকার একই থাকবে, শুধুমাত্র উদাহরণগুলো ভিন্ন থাকবে। আকার আমরা পড়েছি, উদাহরণ আমরা পড়েছি। তাহলে আমরা লিখলাম যে প্রথম যে একটা বচন লিখলাম সেটা হচ্ছে সকল রাজনীতিবিদ হয় ধনী, সকল রাজনীতিবিদ হয় ধনী, ধনী। এবার দেখো এই যে একটা বচন লিখলাম, এই বচনটির আকার হচ্ছে কি? এই বচনটি হচ্ছে, এটা হচ্ছে উদাহরণ। এবার আকার যদি আমরা দিই যে সকল এস রাজনীতিবিদ হচ্ছে এস হয় পি। এইভাবে আরেকটা উদাহরণ দেব যে সকল বন্য প্রাণী হয় হিংস্র, সকল প্রাণী হয় হিংস্র। আচ্ছা, হিংস্র। ঠিক আছে, সকল বন্য প্রাণী হয় হিংস্র। এটা হচ্ছে একটা আমাদের উদাহরণ দিলাম। দেখো উদাহরণটা হচ্ছে কি আলাদা আলাদা রাজনীতিবিদ, আর এখানে প্রাণী রয়েছে, এখানে ধনী, এখানে হিংস্র, কিন্তু আকারটা কিন্তু আমাদের একই থাকছে, সকল এস হয় পি। আমরা বলেছিলাম যে বচনের আকারগত সত্যতাই হচ্ছে প্রধান যুক্তির। তো সেখানে বচনেরও রয়েছে আকার। তো সেখানে আমরা দেখলাম যে এমন দুটি বচনের উদাহরণ দাও, বচন দুটি আলাদা ভিন্ন কিন্তু তাদের আকার কিন্তু একই হতে পারে। অর্থাৎ এই আকারের মধ্যে আমি অনেক রকম বচন আমি সেখানে প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে আজকের 1 থেকে 10 নম্বর যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম, প্রথম চ্যাপ্টার তোমাদের 2 মার্কসের, তোমরা এই চ্যাপ্টারের যে 2 মার্কসের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখবে, এগুলো পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, তোমরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, লাইক কমেন্ট করবে, এটুকু আশা রাখছি তোমাদের কাছে, এবং সাবস্ক্রাইব করবে, এটাই আমার হচ্ছে তোমাদের কাছে পাওনা। ঠিক আছে, থ্যাংক ইউ।